প্রতি মাসে প্রেগনেন্সি টেস্ট করছি আর প্রতি মাসেই কিন্তু প্রেগনেন্সি টেস্টে পজিটিভই আসছে। অথচ কেমন কপাল দেখো, মা হতে পারছি না। হ্যাঁ, আমি আবারও মা হতে চাই। আর এই দ্বিতীয়বার মা হবার জার্নিটা ডাক্তারও বলেছে আমার জন্য কিন্তু সহজ না। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সকাল সকাল উঠে আমি রান্নাটা করে ফেলেছিলাম, তাই আজকে আর রান্নার ঝামেলা নেই। আর আজকে ঘরের কাজগুলো বলতে পারো সকাল থেকে করবার সময় পাইনি, তাই ভাবলাম ঘরের কাজগুলোই করে ফেলি আগে। আর ভাবলাম তোমাদের সাথে আমি কিছু কথাও শেয়ার করি। এই একটা বছর হলো আমি একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, ভাবলাম এই প্রবলেমটা আমি তোমাদের সাথে শেয়ার করি, হয়তো কেউ ভালো সাজেশন দিতে পারবে আমাকে। এই একটা বছর হলো মাঝে মাঝে আমি প্রেগনেন্সি টেস্ট করি আর প্রেগনেন্সি টেস্টে পজিটিভ আসে। খুব ভালো কথা, খুব ভালো লাগে যে হ্যাঁ পজিটিভ আসছে। একটা সেকেন্ড ইস্যু নেওয়ার ইচ্ছা আমাদের দুজনেরই আছে, মানে আমাদের দুজনের না, এই দুজনের ইচ্ছাটা হয়েছে শুধুমাত্র অর্কর জন্য। অর্কর কথা চিন্তা করে বা অর্কর ইচ্ছা দেখেই কিন্তু আমরা সেকেন্ড বেবির জন্য প্ল্যান করছি। কিন্তু গন্ডগোলটা এখানেও না, গন্ডগোলটা যখন আমি ডাক্তার দেখাতে যাচ্ছি সবকিছু সিমটম মিলে যাচ্ছে, আমার সব কিছুই মিলে যাচ্ছে। ইউরিন টেস্ট করার পরও যখন দেখছি যে হ্যাঁ পজিটিভই আসছে, হঠাৎ করে প্রবলেমটা হচ্ছে যখন আল্ট্রাসাউন্ড করতে যাচ্ছি। প্রথম দুবার তো ডক্টর ভীষণ অবাক হয়ে যায় ব্যাপারটা দেখে। তারপর যখন আমার টেস্টের রিপোর্ট বা সব কিছু দেখে, আগেকার হিস্ট্রি দেখে, তো তখন আমাকে উনি বলেন যে তুমি চেন্নাই যে মেডিসিনগুলো নিয়েছিল সেগুলো তোমাকে ডক্টর কি তোমাকে সব কিছু বুঝিয়েই দিয়েছিল? তখন আমি বলি যে হ্যাঁ আমাকে তো বুঝিয়েই দিয়েছিল। তো আমাকে বলে কতদিন নিয়েছিলে মেডিসিনগুলো? আমি ওনাদেরকে বলি যে আমার তো এখনও মেডিসিন চলছে। তখন উনি অবাক হয়ে যান, বলে এই মেডিসিনটা ইমিডিয়েটলি বন্ধ করতে অ্যান্ড নর্মালভাবে থাকতে। আর সব থেকে বড় কথা, আমার তো মাথায় ছিল না একটা কথা যেটা আমি ভুলেই গেছিলাম। আমি যখন চেন্নাই গেছিলাম ডক্টর দেখাতে, তখন আমার জন্য 5 জন ডক্টর এক জায়গায় বসেছিল, কারণ আমার শরীরে প্রচুর প্রবলেম ছিল। তো সব ডক্টররা মিলে বসে কিন্তু আমাকে মেডিসিন ডিসাইড করেছিল যে এই মেডিসিনটা দেয়া যাবে, যেহেতু আমার হিস্ট্রি ভীষণ খারাপ ছিল। তখন আমাকে ডক্টররা একটা কথা বলেছিল যে এই মেডিসিনটা তোমাকে নিতে হবে, আর এই মেডিসিনটা নিলে কিন্তু তুমি সেকেন্ড ইস্যু কোনোদিনই নিতে পারবে না। মানে এই ওষুধটা খেলে কিন্তু তুমি আর মা হবার স্বপ্ন দেখো না। আমাকে এটাও জিজ্ঞেস করেছিল যে তোমার কি বাচ্চা আছে? আমি বলেছিলাম হ্যাঁ আমার বাচ্চা আছে। তো আমাকে এটাও বলেছিল যে আর সেকেন্ড ইস্যু নেওয়ার কোনো চান্স নেই তোমার কিন্তু এই ওষুধটা শুরু করলে। তো তখন প্রীতমই পুরো ডিসিশনটা নিয়েছিল বাবা মাকে নিয়ে গিয়ে যে আমার আর কোনো সেকেন্ড ইস্যু লাগবে না, বৃষ্টি সুস্থ হওয়াটা খুব দরকার। আর হিসাব মতো কিন্তু সেটাই করা হয়েছিল, কিন্তু এই ব্যাপারটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। খুব অবাক করা বিষয় হলো এই 1 বছর হতে গেল যে সব লক্ষণ প্রেগনেন্সির রয়েছে। তারপরে যখন আমি আল্ট্রাসাউন্ড করতে যাচ্ছি তখন নাকি কোনো রকম প্রেগনেন্সির নাকি লক্ষণই নেই। এই সেম জিনিসটা আমার সাথে এই নিয়ে 2বার কি 3বার হলো। তো আমি বড্ড অবাক ব্যাপারটাকে নিয়ে, মানে এই ব্যাপারগুলো না আমার না কোনোদিন শুনেছি বা কোনো রকম কাউকে দেখেছি, আমার সাথেই হলো, তাই আমি প্রথম দেখলাম। তারপরে যখন ডক্টরকে বললাম যে এই জিনিসগুলো কেন হচ্ছে, তখন ডক্টর এটাও বলল আমার শরীর নাকি এই ব্যাপারটা ক্যাচ করতে পারছে না। প্রথম হয়তো জিনিসটাকে একসেপ্ট করলেও জিনিসটাকে পরবর্তীকালে ধরে রাখতে পারছে না। আর যেহেতু লক্ষণগুলো প্রেগনেন্সির প্রথম থেকে বমি আসা, খাওয়া দাওয়ার অরুচি হওয়া, এই টু জেড সবই থাকছে। আর সেই হিসাবটাকে নিয়েই কিন্তু আমি বারবার করে ভাবছি আমি প্রেগনেন্ট, আর সেই হিসাবেই টেস্টগুলো করা হচ্ছে। আর টেস্টগুলোতে পজিটিভও আসছে, কিন্তু প্রবলেমটা ওই যে বললাম তোমাদেরকে, যখন আমি আল্ট্রাসাউন্ড করতে যাচ্ছি তখন হয়ে যাচ্ছে প্রবলেম। এখানে প্রীতম না আমাকে ফুল এনে দিয়েছিল, সেই ফুলগুলোকেই জানো তো আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছিলাম। জানো তো এখন আমার মাঝে মাঝে মনে হয় সে সময় ওই ডিসিশনটা না নিলেই হয়তো ভালো হতো, কারণ এখন মনে হয় সত্যি একটা সেকেন্ড ইস্যুর খুব দরকার আছে। আসলে অর্ক না বড্ড একা, আমি আর প্রীতম ছাড়া অর্ককে সেরকম বুঝবার মতো কেউ নেই, অর্কর সাথে থাকবার মতো সঙ্গীও নেই। অর্ক মাঝে মাঝেই ব্যাপারগুলো নিয়ে আমার কাছে অভিযোগ করে। ও আমাকে মাঝে মাঝেই বলে মা সবার কাছে বোন আছে, একটা করে ভাই আছে, আমার কাছে কেন নেই? তখন ওকে আমি মাঝে মাঝে বলি যে তুমি একা আছো, ভালো আছো, আবার আরেকজন আসলে তোমার সাথে লড়াই করবে, ঝগড়া করবে, কি দরকার? কিন্তু ওর ওই ব্যাপারগুলো এত মাথায় নেই, ওর কাছে একটা বন্ধু ভীষণ দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। তারপরে মাঝে মাঝে আমিও ভেবে দেখি আজকে আমার বাবা মা রয়েছে, কাল যখন আমার বাবা মা থাকবে না তখন তো আমার দাদা তো থাকবে। দেখো একটা টাইমের পর ভাই বোনের সম্পর্ক এতটা মধুর থাকে না, কিন্তু তবুও মনে হবে যে না আমার একটা ভাই বা বোন আছে, তাই না? কিন্তু অর্কর তো সেই জিনিসটাও নেই। তো কোথাও গিয়ে এখন আমার মনে হয় যে না আমাদের একটা সেকেন্ড বেবির ভীষণ দরকার আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার শরীর কিন্তু প্রস্তুত নেই। কিন্তু আমি যা ট্রিটমেন্টের আন্ডারে রয়েছি সেই ডক্টর মাঝে মাঝে আমাকে হেসে হেসে বলে যে তোর এত টেনশন কিসের রে, সবকিছু নিয়ে এত টেনশন করতে তোর ভালো লাগে?
তারপরে একদিন হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো, তুই কোন ঠাকুরকে বেশি মানিস? আমি বললাম আমি সব ঠাকুরকেই বেশি মানি। তো আমাকে বললো, গোপাল আছে বাড়িতে? আমি বললাম হ্যাঁ, বাড়িতে আমার গোপাল আছে, আমি গোপাল সেবা করি। তো আমাকে বলেছিলেন উনি যে তুই সব কিছু গোপালের উপর ছেড়ে দে, আর চিকিৎসা করে যা, ওষুধ খেয়ে যা, যদি তোর মনের ইচ্ছা থাকে নিশ্চয়ই কিন্তু পূরণ হবে। পৃথিবীতে হয় না বলে কিছু হয় না, মিরাকেল বলেও কিন্তু কিছু জিনিস হয়। কিন্তু ওনার কথাতে আমি অনেকখানি ভরসা পেয়েছিলাম। তারপর থেকে আমার বলতে পারো ওষুধটা চেন্নাই থেকে শুরু হয়েছিল, উনি কিন্তু বেশ সাহস দিয়েই ওষুধটা আমার বন্ধ করেছিল। যখন এই ওষুধটা বন্ধ করা হয়েছিল তখন বেশ আমার শরীরটা ভেঙে যায়, আবারও বেশ অসুস্থ হতে শুরু করি, চোখ মুখগুলো ভেতর দিকে ঢুকে যায়, আস্তে আস্তে আবারও স্কিন টোনটা কালো হতে শুরু করে। তো মাঝে বেশ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন কিন্তু আমার ওই ওষুধটা ছাড়া ভালোই আছে, আমার কিন্তু শরীরে কোনো প্রবলেম হচ্ছে না। আমি আসলে ওই ওষুধটাকে আমার শরীরে অভ্যেস করে দাঁড় করিয়েছিলাম। আমাকে তখন ডাক্তার এটাও বলেছিল যে ওই ওষুধটা তখন সেই সময়ের জন্য তোর ভীষণ প্রয়োজন ছিল, এখন কিন্তু তোর এতটা প্রয়োজন নেই, তুই না খেলেও চলবে, কিন্তু ওই ওষুধটার বদলে কিন্তু অন্যান্য সাপ্লিমেন্টগুলো কিন্তু তোকে খেতে হবে। তো আমি ওনার মতো করেই চলার চেষ্টা করি। এবার তোমরা বলো আমাকে, এই যে আমার পুরো স্টোরিটা শুনলে, আচ্ছা তোমাদের মধ্যে কি কারোর সাথে আমার মতো এই জিনিসটা হয়েছে, বা তোমরা কি তারপরে মা হতে পেরেছো? আমাকে অবশ্যই একটু জানিও এই ব্যাপারটা কিন্তু শেয়ার করার আসল উদ্দেশ্যই হলো কিন্তু আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, বলতে পারো সাজেশন নিতে চাই, কোনো ওপিনিয়ন নিতে চাই তোমাদের কাছ থেকে। আমি চাইলে কিন্তু অনেক আগের থেকেই তোমাদেরকে ব্যাপারগুলো নিয়ে শেয়ার করতে পারতাম, কিন্তু আমার তখন মনে হয় না যে ওটা ঠিক সঠিক টাইম ছিল। বাট এখন আমার মনে হচ্ছে যে না, তোমাদের কাছে এই ব্যাপারগুলো জানা দরকার, তাই আমি তোমাদের কাছে জানতে এলাম। এখন না সকাল সকাল রান্না না করে নিলে না ভীষণ কষ্ট হচ্ছে। প্রীতম তো একরকম দিয়ে ভাত খেয়ে যায়, আর একরকম বেলা দিকে করি। এখানে আমটাকে মানে কাঁচা আমের, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল এইভাবে খোসা সমেত টকটা দিদি কী করে করো। তো আমি দেখো এখানে আমটাকে ভালো করে কেটে নিয়েছিলাম, কেটে নুন হলুদ মাখিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর কি করলাম দেখো, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম সর্ষের তেলে। এবার আমটাকে একটু ভেজে নেব। অনেকেই বলে যে খোসা সমেত আমটা চাটনি করো, তেতো লাগে না, একটু তেতো লাগে না, বরঞ্চ খেতে কিন্তু বেশ লাগে। এই যে আমটার মধ্যে বেশ জল দিয়ে একটু ফুটতে দেবো। ফুটে গেলেই কিন্তু এর মধ্যে অল্প করে মিষ্টি দেব। আমি খুব একটা মিষ্টি খাই না, তোমরা মিষ্টি সমেত দিতে পারো। আর ওইদিকে ফুটতে দিয়েছি, নামানোর সময় ভাজা জিরে দিয়ে আমি নামিয়ে নেব। আর এইদিকে করব হচ্ছে এঁচোড় চিংড়ি, তাই এখানে আলুটা বেছে নিলাম। আর এই ছোট ছোট দেশি চিংড়িগুলো বাছতে যে কী কষ্ট হয়, মানে এটা শুধু চিংড়ি মাছ ছিল না, এর মধ্যে আবার দেখছিলাম অনেক রকম মাছ মিক্স করা ছিল। তো এখানে চিংড়ি মাছটা ভেজে নিলাম, ভেজে এর মধ্যে আমি পেস্ট দিয়ে দিচ্ছি, মানে একদম সিম্পলভাবে রান্না করছি। এর মধ্যে পেস্টটা দিয়েছি হচ্ছে রসুন ছিল, একটু আদা ছিল, একটু টমেটো ছিল, আর একটু পেঁয়াজ ছিল। এরপর আলু দিয়ে ভালো করে এটাকে কষাবো। আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এঁচোড়টাকে একটু ভাপিয়ে নিয়েছি। এঁচোড় একদম না সেদ্ধ করে যদি রান্না করো খুব ভালো টেস্ট লাগে, কিন্তু যেই পরিমাণ গ্যাসের প্রবলেম হচ্ছে গো, এখন মনে হচ্ছে যতটা শর্টকাটে রান্না সারা যায় ততটাই ভালো। এই যে এখানে এঁচোড়টা এবার কষাবো, একদম লো ফ্লেমে দিয়ে কষাবো। এখন আমার এঁচোড়ের তরকারি একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু ঘি গরম মশলা কোনোটাই ইউজ করি না, তোমরা চাইলে ঘি বা গরম মশলা দিয়ে এটাকে নামাতে পারো, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। কিছু মানুষ আমাকে এটা বোঝাচ্ছ যে এই বুড়ি বয়সে এসে কেন আবার তোমার দ্বিতীয়বার মা হওয়ার শখ গেছে। তাদেরকে আমি একটা কথাই বলছি, আমি যদি দ্বিতীয়বার মা হইও, তোমরা তোমার সন্তানকে মানুষ করবে না, মানে আমার অর্ককেও তো আমি মানুষ করছি, তাকেও আমাকেই মানুষ করতে হবে। আর আমার এই বয়সটাকে যদি বুড়ি বয়স বলে, তাহলে আমি সত্যিই জানি না কেন এই সমাজটা 2026 করে গায়। আর বিশেষ করে এই কমেন্টগুলো একটা মেয়ে বা একজনই করে, ছেলেরা কিন্তু খুব একটা গায়ে পড়ে এই কমেন্টগুলো করে না, মেয়েরাই মেয়েদেরকে করে। তো আমার মনে হয় তাদের জীবনে মানে কম বয়সে বিয়ে করে বাচ্চা নিয়ে নেওয়াটাকেই বলা হয় সঠিক সময় মা হওয়া। এরপরে যারা মা হয় তারা বুড়ি বয়সে মা হয়। তো আমি একটা কথা বলি, আমার খুব কম বয়সে বিয়ে হয়েছিল, আর কম বয়সে আমি বাচ্চার মা হই। আর এখন যদি আমি হিসাব মতো বিয়ে করতাম, তো সত্যি বলতে হিসাব মতো কিন্তু আমার এখনই মা হবার সঠিক সময় আমি মনে করি। কারণ আমার মধ্যে এই সময় একটা ম্যাচুরিটি এসছে। আমি যখন অর্ক পেটে এসেছিল না, আমি ভ্যাবা করে কাঁদছিলাম রীতিমতো, যে কি করব আমি, মানে এই মানে আমি প্রথম যে ফার্স্ট প্রেগনেন্সি যে জার্নিটা, আমি না কোনোভাবেই একটু আনন্দ বা মজা কোনো কিছুই কাটাইনি, মানে আমি পুরো কেঁদে কাটিয়েছিলাম। কেঁদে কাটা স্বাভাবিক ছিল সেই মুহূর্তটা, কারণ তোমরা সেটা সবাই জানো। তো আমার কাছে আমি মা হওয়াটা আরেকবার করে উপভোগ করতে চাই, আমি চাই আমি আবার উপভোগ করি। আমার ছেলে চাই যে তার জীবনেও একটা বন্ধু আসুক, ভাই বোন যাই হোক একজন আসুক।
অ্যান্ড আমার মনে হয় এটা কোনো ভুল সিদ্ধান্ত না। আমার যদি শরীর নিতে পারে, অ্যান্ড তোমরা অনেকে বলবে তোমার শরীর ঠিক নেই, এনে তার জন্যই তো আমি ডাক্তার দেখাচ্ছি, চিকিৎসা করাচ্ছি। এই ব্যাপারটি নিয়ে হয়তো আমাদের ফ্যামিলিতেও অনেকের প্রবলেম থাকতেও পারে, না থাকার কিছু নেই। যদিও আমি জানি না কারোর কোনো প্রবলেম আছে কি না, বাট থাকতে পারে। কেননা আমার প্রায় সংসার জীবনে পা দেওয়া প্রায় অনেকগুলো বছর হয়ে গেছে। এরপরে আবার যদি নতুন করে বেবি নিতে যায় তাহলে আমারকে অনেকেই অনেক কাছে কথা শুনতে হবে, যদিও বা তাতেও আমার কিছু যায় আসে না। কারণ ওই যে বললাম, আমার জীবনটা আমি নিজের মতো করেই বেছে নিয়েছি, নিজের মতো করে বাঁচছি, ভালো বাঁচছি। একদিন শরীর খারাপ পড়ে থাকলে, আমি আমার শরীর খারাপ সবাইকে চিনে নিয়েছি, কে কবার ফোন করে খবর নিয়েছে থেকে শুরু করে আমি সবার ব্যাপারে জেনে নিয়েছি। আমার আর কারোর প্রতি কে কী ভাবলো, কে কী বললো, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার এই খারাপ সময়টাতে আমার শুধুমাত্র মা বাবা আমার পাশে দাঁড়িয়েছিল, অনেস্টলি বলতে। আমি তারপরে তো কাউকে এসে দেখিনি আমাকে 2 দিন পার করে দিতে। আর হ্যাঁ, অবশ্যই আমার দিদি, মানে আমার জেঠুর মেয়ে, অবশ্যই আমাকে ফোন করে খবর নিয়েছিল, প্রথম থেকেই নিয়েছিল। যখন আমাকে নিয়ে সবাই কাদা ছেটাছেটি করতে ব্যস্ত, তখন একমাত্র মানে ও আমাকে খুব মেন্টাল সাপোর্ট দিয়েছে, যেটা আমি কখনোই ভুলবো না। কারণ সব মানুষকে যখন কোনো মানুষ খারাপ সময়ে দাঁড়ায় না, তখন তাকে মনে রাখতে হয়। আর ও আমার ডে ওয়ান থেকে ও আমার সাথে মানে ও আমাকে খবর নিয়ে গেছে, তুই কেমন আছিস, কী করছিস, তুই ভালো থাক, এগুলো মানে কখনো আমাকে ব্লেম করেনি, যদিও বা। তো তো সেই দিক থেকে আমার মনে হয় যে ও কি হয়েছে আগে, কেমন হয়েছে, ভাই বোনের মধ্যে সম্পর্ক সবসময় রাগারাগি এরকমই থাকে। কিন্তু হিসাব মতো দেখতে গেলে সেই বোনই তো খবর নিচ্ছে, মানে দিদি বোন খবর নেয়, দাদা তার বোনকে খবর নেয়। তো আমার মনে হয় যে আমাদের মাথার উপর তো অর্ক ছাড়া আর কেউ নেই, মানে অর্কর আমরা ছাড়া তো আর কেউ নেই, আমি আর প্রীতম ছাড়া। তো ওর জীবনে একটা ভীষণ প্রয়োজন একজন ভাই, বোন, বন্ধু, যাই বলো। আর আমি জানি যে ও তো বড়, ও কিছুটা সামলে নেবে, এটাও জানি। আর একটা কথা, কেউ কারোর দায়িত্বে আসে না পৃথিবীতে। আমার ছেলেও কিন্তু কারোর দায়িত্বে, আমি যখন ছেলে হয়েছিল না, তখন আমি ভেবেছিলাম আমার ছেলেকে আমি কীভাবে মানুষ করব। আমার কিচ্ছু নেই তখন, আমি এতটাই অসহায় ছিলাম, সব থাকতেও অসহায় ছিলাম। তো ঠিক ভগবান আমাকে ঠিক ওকে মানুষ করিয়ে দিয়েছে, যেমন করে একটু কষ্ট হয়েছে বটে, কিন্তু মানুষ তো হয়ে গেল ছেলেটা আমার। তো সেরকম যদি তার আশার আছে, সে যদি ভগবানের যদি দেওয়ার থাকে, সে নিজের জিনিসটা নিজে ঠিক পার করে নেবে। আর বাকি রয়েছে লজ্জার ব্যাপারে কথা বলার, তো আমার এসব নিয়ে কোনো ব্যাপার আমি মনে করি না। আমি মা হব, এটা আবার লজ্জার কী আছে? এটা যদি লজ্জার বিষয় হয় তাহলে বলবো যে পৃথিবীতে প্রতিটা মায়ের লজ্জা করা উচিত, প্রতিটা বাবার লজ্জা করা উচিত। মা হওয়াটা যদি লজ্জার ব্যাপার হয়ে যায়, তো আমার কোনো লজ্জা নেই। যদি আমি সেখানে ইস্যু ক্যারি করি, খুব গর্ব করেই ক্যারি করব, অ্যান্ড খুব ভালোভাবেই নেব। অ্যান্ড আমাকে অনেকেই বলে যে যেমন আমাদের বাড়িতে অনেকেই বলে, ঠিক আছে, তো আমার বৌমনি বলে, আমাকে অনেকেই বলে ব্যাপারগুলো যে হ্যাঁ একটা দরকার দিদিভাই, বা একটা ইয়ে করো, বা আমাকে বলে তোমার শরীর ঠিক থাকলে তুমি নাও। তো আমারও ইচ্ছা আছে, হ্যাঁ আমি নেবো, আমি আরেকবার মা হব, মা হওয়ার জার্নিটা আমি আরেকবার উপভোগ করবো। আমি করতে পারিনি উপভোগ সে সময়, আমার টেনশনে কেটেছে, আমি কান্নাকাটি করে কেটেছি। আমি মা হচ্ছি, আমার কোনো ফিলিংস ছিল না। মাঝে মাঝে মনে হতো কেন এলো বাচ্চাটা, এটা মনে হতো আমার সবসময়। তোমাদেরকে মানে এটা বলা উচিত না, তখন মাঝে মাঝে মনে হতো যে ধুর কেন আসছে, কী দরকার, আমি নিজেই ভালো নেই, ওকে এনে কি করব, ও সুস্থ পরিবেশ পাবে না, একটা অসুস্থ পরিবেশে মানুষ হবে, এই হবে ওই হবে, হ্যান হবে ত্যান হবে, এটা সবসময় মাথায় থাকতো। আমি নিজে পারি না, নিজে চালাতে পারছি না, ওকে কী করে চালাবো, হ্যান ত্যান অনেক কিছু ভাবতাম। তারপরে দেখলাম আমি ঠিক করার কিছু না, উপর থেকে একজন পাঠায়, তার ভাগ্য লিখে যাকে পাঠায়, ওর ভাগ্য লিখে ও নিয়ে এসছে, ও নিজেই সব কিছু দেখো ঠিক করে নিল, আমাকে ওর জন্য কিছু করতে হয়নি, ও সব কিছুই করে নিয়েছে। হয়তো অনেকে বলবে আমার মাধ্যম দিয়ে হয়েছে, বাট আমার মাধ্যমটা দিয়ে যখন হয়েওছে, তখন ওপর থেকেই একজন ঠিক করে রাখে। তো এই ব্যাপারগুলো তোমাদের সাথে একটা প্রবলেম শেয়ার করলাম, অনেকদিন পর সাহস করে ব্যাপারটাকে শেয়ার করলাম। তো আশা করছি পজিটিভ কিছু রেসপন্স তো পাবো তোমাদের কাছ থেকে, এটাই আশা করে করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।